ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-পেজ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। 5ই আগস্টের পর আমরা একটা সুযোগ পেয়েছিলাম পুরো ব্যবস্থাকে বদলে ফেলার, পরিবর্তন আনার। কিন্তু ঠিক 5 তারিখ থেকে আজ পর্যন্ত শতাধিক আন্দোলন দেখতে হয়েছে এই নতুন বাংলাদেশে। পুলিশের অসন্তোষ থেকে আন্দোলনের মোড় নেওয়ার দাবি দেওয়া সর্বশেষ এসে ঠেকেছে আজকের রেল কর্মচারীদের আন্দোলনে। এই 5 মাসে অটোরিকশা চালক, আনসার বাহিনী, বিসিএস কর্মকর্তা, ডাক্তার, নার্স, গার্মেন্টস শ্রমিক, মাদ্রাসা শিক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী থেকে শুরু করে নাম না জানা কত সংগঠনের আন্দোলন আমাদের দেখতে হয়েছে। সব আন্দোলনের দাবি কি যৌক্তিক? সেই প্রশ্ন যেমন আছে অন্তর্বর্তী সরকার শুধু দাবি মানা সরকার হয়ে রইল কিনা সেই প্রশ্ন। এই দাবি দেওয়া তাহলে বিগত 16 থেকে 17 বছর কোথায় ছিল? এমন নানা প্রশ্নের উত্তর খুঁজতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং আছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। নুরুল হক নূর, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ছাত্রদের সাথে দীর্ঘদিন আপনি কাজ করেছেন, অনেক দাবি দেওয়া আন্দোলন সবকিছু করেছেন। 5 আগস্টের পরবর্তী সময়টাতে এসে দাঁড়িয়ে আমি একটু আপনার কাছে প্রশ্ন করতে চাই, এই 16-17 বছরকে এই দাবি দেওয়া কোনো কিছুই ছিল না? হঠাৎ করে 16-17 বছর পর 5 আগস্টের পর পরিবর্তিত বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে দাঁড়িয়ে সবার এই ধরনের আন্দোলন, দাবি দেওয়া সব মনে পড়ে গেল? প্রথমে দর্শকদেরকে শুভেচ্ছা এবং আমার সাথে দুজন সিনিয়র রাজনীতিবিদ, একজন আমি ডাকসুর সর্বশেষ ভিপি এবং আমার অনেক আগের সিনিয়র ভিপি স্বাধীন বাংলাদেশের বলা চলে প্রথম ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম ভাই এবং ছাত্রনেতা থেকে জননেতা, এখন বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে আব্দুস সালাম ভাই, তাদেরকেও সালাম এবং শুভেচ্ছা। এই 16 বছরে আন্দোলন করে নাই কিংবা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামে নাই তাই বলে এখন নামা যাবে না, আমার কাছে সেটি মনে হয় না। বরঞ্চ যারাই যেই দাবি দেওয়াগুলো জানাচ্ছে সেটা আমার কাছে অত্যন্ত প্রাসঙ্গিক মনে হচ্ছে এবং জানানোটাও স্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু এই যারা দাবি দেওয়া জানাচ্ছে কিংবা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামছে তাদের সাথে সরকারের সমঝোতার বিষয়টি আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। অস্বাভাবিক এই কারণে আমি দেখি নাই যে কোনো দাবি দেওয়া যারা দিচ্ছে এই সমস্ত কমিউনিটির লোকজনের সাথে সরকারের কোনো প্রতিনিধি গিয়ে প্রেস ক্লাবে কিংবা আপনার শাহবাগে কেউ কথা বলছে। সুযোগ কি দিচ্ছে যারা আন্দোলন করছে? সরকারের প্রতিনিধিকে কথা বলার সুযোগ কি দিচ্ছে? নাকি হঠাৎ করে সড়ক অবরোধ করে ফেললাম, দীর্ঘ ঘন্টার পর ঘন্টা যানজটে সারা বাংলাদেশকে আটকে রেখে দিলাম, সেটি বেশি দেখছি আমরা? না, তারা সুযোগ দিচ্ছে। যেমন আমি বলি, যেমন আপনি যে পরিসংখ্যান দিয়েছেন যে প্রায় আপনার 150-র মতো এই বিভিন্ন গ্রুপ আন্দোলন করেছে, আমরা নিজেরা স্বপ্রণোদিত হই, কারণ আমরা সরকারের না, আমরা সরকারেও নাই কিন্তু, এবং সরকারের সুবিধা ভোগ করছি না। আমরা অপোজিশন রাজনীতি আগেও করেছি, এখনও একটা দেশকে সঠিক দিকে পরিচালিত করার জন্য যেখানে যতটুকু ভূমিকা রাখার সেইটুকু রাখছি। আমাদের কাছে মনে হয়েছে শুরুর দিকে এরকম একটা অস্থির রাজনৈতিক সময়, অস্থিতিশীল পরিবেশ, এখানে সরকারকে স্টেবল হতে আমাদের সহযোগিতা করা দরকার। রাজনৈতিক দলসমূহকে আমরা রাজনৈতিক দলসমূহ আলাপ আলোচনাও করেছি এবং সেই অনুযায়ী প্রথম দিকে আন্দোলন করতে আমরা নিরুৎসাহিত করেছিলাম যে আপনারা শুরুতে রাস্তায় না নেমে অভ্যন্তরীণভাবে আলাপ আলোচনা, সমঝোতা, স্মারক, চিঠি এগুলো দেওয়ার মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণ করেন। কারণ 16 বছর তো আসলে আন্দোলন ওইভাবে গণতান্ত্রিক আন্দোলনের তেমন একটা স্পেস ছিল না, যৌক্তিক দাবি দেওয়া আদায়, মানুষের কথা বলারও সুযোগ ছিল না, কথা বলে নানান ধরনের ট্যাগ দেওয়া হতো। আমি আপনার কথার সাথে একমত। 16 বছর হয়তো আমরা অনেক ধরনের দাবি দেওয়া রাখতে পারিনি কিংবা আমাদেরকে রাখতে দেওয়ার সেই সুযোগটি দেওয়া হয় না, কিন্তু এখন সুযোগ পেয়েছি বলে সব ধরনের দাবি দেওয়া রাখবো, যৌক্তিক অযৌক্তিক এই বিষয়টি কি বিবেচনায় নিচ্ছি? অযৌক্তিক দাবি যারা করছে, যেই আন্দোলন বা সেগুলোর মধ্যে অযৌক্তিক খুব বেশি দাবি দেওয়া বা অযৌক্তিক আমার কাছে মনে হয়নি। আর অযৌক্তিক দাবি দেওয়ার কোনটাই আপনার অযৌক্তিক মনে হয় না? আমার কাছে কোনো ধরেন ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের দাবি কিংবা পল্লী বিদ্যুতের কর্মচারীদের দাবি কিংবা মাদ্রাসার শিক্ষকদের দাবি কিংবা আপনার প্রাথমিকের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড চাওয়ার দাবি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে তাহলে এত বছর কেন আপনারা 11তম গ্রেডে চাকরি করে হঠাৎ করে 10ম গ্রেড আপনারা দাবি করছেন? শিক্ষকদের আমরা যেটা মনে করি, শিক্ষকরা সমাজের সর্বোচ্চ স্থানে থেকে মর্যাদার সাথে তারা চাকরি করবেন, তাদের সকল চাকরি প্রাইমারি টু আমি মনে করি মাদ্রাসা বলেন, হাই স্কুল বলেন, সব প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করা দরকার। এখন আমরা এই গণঅভ্যুত্থানের পরে একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত আমরা একটা নতুন সম্ভাবনার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেখানে এই বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আগে সরকারি অফিস আদালতকে ঘুষ এবং দুর্নীতি মুক্ত করতে হবে। এই যে প্রথম থেকে 20তম গ্রেডের যে বেতন বৈষম্য, সচিবের বেসিক স্কেল ৭৮,০০০ টাকা
আর 20তম গ্রেডে যিনি বেতন পান অফিস সহায়ক তার বেতন 8,200 টাকা। তো এই বেতন বৈষম্য এগুলো নিয়ে তো এখন বিভিন্ন গ্রেডের কর্মচারীরা দাবি জানাবে, যেহেতু অন্য রাজনৈতিক সরকারের কাছে দাবি দেওয়া জানাতে গেলেও নানান ধরনের নিপীড়ন, নির্যাতন, ট্যাগ দেওয়া, এই সরকার তো কোনো পলিটিক্যাল সরকার না, কাজে একে আমরা বলছি সবার সরকার, সুতরাং সবাই তো দাবি দেওয়া জানাতে পারে। তারা এটাকে কিভাবে ম্যানেজ করছে, তাদের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি, সেইটা নিয়ে আমরা আলোচনা করতে হবে। এবং আমরা মনে করি যে তাদের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি উইক থাকার কারণেই হচ্ছে এইটাতে এই দাবি দেওয়ার আন্দোলনগুলো সুরাহার দিকে না গিয়ে একটা জনভোগান্তি এবং এখান থেকে আরো নতুন নতুন সংকটের আমরা আসলে পথ দেখতে পাচ্ছি। এই সরকার আসলে নির্বাচিত সরকার নয়, আপনি নিজেই বলছিলেন। মুজাহিদুল ইসলাম সেলিম, আপনার কাছে আসি। নির্বাচিত সরকার নয়, আবার আমরা বলছি সবার সরকার। সবার সরকার বলে কি আমি শুধু দাবি মানবো, শুধু দাবি মেনে নিতে হবে, আন্দোলনে কে কি চাইছে সেই দাবিগুলো মেনে নিতে হবে, সেই সরকারও কি তাহলে এই সরকার? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ আপনি তুলেছেন এবং আমি খুবই ব্যথিত যে এই বিষয়টা আলোচনা করতে হচ্ছে। আমাদের গণ অভ্যুত্থানের নায়ককে, নট দ্য মাস্টার মাইন্ড, নট মিটাকুলাসলি যে এটা প্ল্যান করেছে, এটা নায়ক হলো জনগণ। জনগণ কেন এই গণ অভ্যুত্থানে এসেছে? কারণ তাদের সমস্যায় জর্জরিত ছিল। এটা এমন না যে একদল লুটপাট করেছে আরেক দল লুটপাট করতে পারে নাই। লুটপাটের সাম্য প্রতিষ্ঠা করার জন্য গণ অভ্যুত্থান হয়নি। সুতরাং মানুষ এই গণ অভ্যুত্থানে সামিল হয়েছে তার আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করার জন্য। চা বাগানের শ্রমিক এই বছর বেতন বেড়েছে 8.5 টাকা, অর্ধেকটা ডিমের দামের সমান। গার্মেন্টসের শ্রমিকরা 5 মাস 6 মাস বিনা বেতনে কাজ করতে হচ্ছে। কতগুলো দাবির কথা নৃত্য বললই, আরো কতগুলো, প্রত্যেকটা দাবি সাধারণভাবে বললে এগুলো হলো জেনুইন দাবি। এখন পাবলিকের হয়ে গেছে মুশকিল। যখন ফ্যাসিস্ট স্বৈরাচার থাকে তখন বলে যে এখন ফ্যাসিস্ট স্বৈরাচারী ব্যবস্থা দাবি করতে পারবে না। যখন রক্ত দিয়ে এই জনতা ফ্যাসিস্ট স্বৈরাচারকে উচ্ছেদ করে তখন তাদেরকে আবার শুনতে হয় যে এখন ফ্যাসিস্ট স্বৈরাচার নাই, এখন কোনো দাবি উত্থাপন করতে পারবে না। তাহলে পাবলিকের কি অবস্থা হবে? তার দাবি কিভাবে প্রতিষ্ঠিত হবে? আবার আন্দোলনে যত ধরনের ভোগান্তি আছে সবকিছু সাধারণ জনগণের উপর দিয়ে যাচ্ছে। আন্দোলনে ভোগান্তি আছে, তারপরে আমাদের গণ অভ্যুত্থানে ভোগান্তি হয়নি। মানুষ এই ভোগান্তি স্বেচ্ছায়, এবং ভোগান্তির 2টা রূপ আছে। একটা হলো মধ্যবিত্ত শ্রেণী, আর একটা হলো ধনিক শ্রেণী। ধনিক শ্রেণী যারা লুটপাট করে তাদেরকে যদি আমি বলি যে বন্ধ কারখানা চালু করো, শ্রমিকদের বেতন মিনিমাম ওয়েজ 20,000 টাকা জাতীয় মিনিমাম ওয়েজ করো, তারা বলবে যে এইগুলো হাবিজাবি কথা, এগুলো আনছেন কেন? কিন্তু যদি বলা হয় IMF এর নির্দেশ অনুযায়ী এখন বাংলাদেশের অর্থনীতিকে আরও বেসরকারীকরণ করা হবে এবং রেগুলেশন থেকে মুক্ত করতে হবে এবং বাজার অর্থনীতিকে অবাধে প্রয়োগ করার ব্যবস্থা করতে হবে। বাজার অর্থনীতি মানে কি? বাজার অর্থনীতি মানে বাজার রাজনীতি। বাজার অর্থনীতির স্বার্থ দেখে যদি আমি রাজনীতিতে অবতীর্ণ হই তাহলে পরে সেটা অবধারিতভাবে এই গত 15 বছরে আমরা যেটা দেখেছি সেইটারই জন্ম। নীতি নির্ধারণী পর্যায়ে থেকে আসলে একটি বড় পরিবর্তন আনা প্রয়োজন। না, এই গভর্নমেন্ট যে এসেছে এর কাজটা কি? 1 নম্বর কাজ হলো রুটিন কাজগুলো করতে হবে। জি, সেটি করতে দিচ্ছি কি আমরা দাবি দেওয়ার চাপে? দাবা না দেওয়ার ব্যাপারটা না, অবশ্যই দেওয়া হচ্ছে তাকে। তারা রাস্তাঘাটকে ঠিক মতো মেরামত করছে না কেন? তারা ভ্যাট চালু করলো কেন 100টার বেশি জিনিসের উপরে, ডাইরেক্ট ট্যাক্স আরোপ না করে, এবং যত সম্পদ লুটপাট করে নিয়ে গেছে 28 লক্ষ কোটি টাকা, সেইটাকে উদ্ধারের জন্য চেষ্টা না করে পরোক্ষ করে। আমি অর্থনীতির ছাত্র, সালাউদ্দিন সাহেব সবাই তো আমাদের একটু সিনিয়র, 1 বছর সিনিয়র, ভালো ছাত্র, তারাও ভালো ছাত্র ছিল, আমিও ভালো ছাত্র ছিলাম। সুতরাং সবাই জানে ইনডাইরেক্ট ট্যাক্স, পরোক্ষ কর হলো জনগণের উপরে পড়ে। 100 কোটি টাকা যে ইনকাম করে তাকেও দিতে হবে 10 টাকা, আর যে 10,000 টাকা ইনকাম করে তাকেও দিতে হবে 10 টাকা। সুতরাং এইটা হলো সম্পদের, গরিবের কাছ থেকে সম্পদ ধনীর কাছে স্থানান্তর করার একটা প্রক্রিয়া। আর বৈষম্যহীন সমাজ যদি করতে চাই তাহলে আমাদের উল্টা প্রক্রিয়ায় যেতে হবে।
সেটা হলো ধনীর সম্পদ গরিবের দিকে হ্যাঁ, প্রবাহিত। কিন্তু যে বৈষম্যবিহীন সমাজের কথা আমরা বলছি, সেই সমাজ গড়ার জন্য তো আসলে একটু সময় দেওয়ার প্রয়োজন। আব্দুল সময় সালাম, এই গভর্নমেন্টে কেন দেবো? এটাই আমার প্রশ্ন। আমি বলে দিচ্ছি, এটা কনফিউশন সৃষ্টি করা হচ্ছে। সংস্কার না নির্বাচন? নির্বাচন ছাড়া সংস্কার করা যাবে না, কিন্তু নির্বাচনকে অবাধ নিরপেক্ষ হতে হবে। সেটি তো অবাধ। শোনেন নিশ্চয়ই, শোনেন, মাঝখানে বাধা দিয়েন না, তাহলে তো আপনি ধরতেই পারবেন না কথা। সংস্কারের জন্য নির্বাচন অপরিহার্য, কিন্তু নির্বাচন অবাধ নিরপেক্ষ করার জন্য কতগুলো সংস্কার একান্তভাবে প্রয়োজন। সুতরাং সংস্কার আর নির্বাচন এইটা পুরা শেষ করে ওইটাতে যাব, আর এইটার কিছু না করে ওইখানে যাব, এটা তো না। এটা সিম্পল ইকুয়েশন। আসবো আপনার কাছে মজিদুল ইসলাম সেলিম। লজিক দিয়ে আমি বলে দিই। জি আব্দুল সালাম, খুব সিম্পল লজিক। আসলে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ এবং গণতান্ত্রিক পথে হাঁটতে হলে অবশ্যই রাজনৈতিক দলকে ক্ষমতায় আসতে হবে, কিন্তু এই যে দাবি দেওয়ার কথা আমরা বলছি, শতাধিক দাবি দেওয়া 5 মাসেই হয়ে গেছে, নির্বাচিত দলের কাছে বা নির্বাচিত সরকারের কাছে কেন এই দাবি দেওয়া আমরা করতে পারি না? তারাও তো আসলে এই দাবি দেওয়াগুলো মেনে নিতে পারতেন। আপনাকে ধন্যবাদ। আমার বিজ্ঞ দুই সহ-আলোচক, বিশেষ করে সেলিম ভাই, আমাদের সিনিয়র বড় ভাই, এবং নূর, সেও অত্যন্ত স্নেহের ছোট ভাই, এবং আজকের অনুষ্ঠান যারা দেখছেন শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ। শোনেন, আসলে দাবি দেওয়া তো এটা চলমান থাকবেই। ফ্যামিলিতে দাবি দেওয়া থাকে না, রাষ্ট্রের মধ্যে দাবি দেওয়া তো থাকবেই। এখন এই দাবি দেওয়াগুলো আরও বেশি হয়েছে কেন? যেহেতু গত 15টা বছর একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, এবং ফ্যাসিস্ট ক্ষমতায় থাকার কারণে জনগণের চাহিদার দিকেও তারা তোয়াক্কা করে নাই। অর্থাৎ ইলেকশনের আগে তারা বিদ্যুতের দাম বাড়ায় দিছে, কারণ জানে যে ইলেকশনে তো জনগণের ভোট তার দরকার নাই। জিনিস মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় দিছে, কারণ জনগণের ভোটের তার দরকার নাই। আর সেই সময় তারা ফ্যাসিস্টের যে মূল এটাই হলো যে সেই সময় টোটাল একটা মাফিয়া সরকার ছিল, সমস্ত কিছু মাফিয়া নিয়ন্ত্রণ করছে, যেটা অবশ্য এখনো মাফিয়ারাই চালাইতেছে, তার বাইরে কিছু হয় নাই। আজকে এখনো আছে, কোনো মাফিয়াকে ধরছে নাকি? এখনো তো অর্থনীতি বলেন, আজকে প্রশাসন বলেন, আদার্স বলেন, সব জায়গায় একভাবেই চলতেছে, যারা চালাইতো তারাই চালাইতেছে। আজকে সিন্ডিকেট বলে, যে ব্যবসায়ী সিন্ডিকেট, সেটা কি ভাঙতে পারছে? এই উপদেষ্টা তো বলতে শুনছি যে না, সিন্ডিকেট একবারে ভাঙা যাবে না, হাতি দেয়নি। তারা দলীয়করণ করছে, যেখানে স্বাভাবিকভাবে আজকে এই যে চাকরির জন্য, বেতন বাড়ানোর জন্য, তাদের বিভিন্ন অব্যবস্থার জন্য আজকে যে আন্দোলনগুলো হচ্ছে, এই আন্দোলন আরেকটা হলো যেটা প্রথমে আমরা বলছি যে এই সরকার আসলে তারাই নিজেরাই এদের চাহিদাটা বাড়ায় দিছে আন্দোলনে, যেটা আমরা বারবার বলছিলাম যে তারাই প্রথমে বলা উচিত ছিল যে আমাদের এই যেটা আমরা বারবার চাইছি একটা রোড ম্যাপ, সরকার যদি রোড ম্যাপটা দিয়ে দিত, এই রোড ম্যাপ এই কয় মাসে তারা এই করতে চায় এবং এই জায়গায় তারা নির্বাচনটা করতে চায়, এবং পরবর্তী পর্যায়ে যে নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকারের জন্য একটা মেমোরেন্ডাম রেখে যাওয়া জাতীয় ঐক্যমতের ভিত্তিতে, যে পরবর্তী সরকারও এই কাজগুলো করবে, তাহলে কিন্তু আজকের এই অবস্থাটা আসতো না। তখন তারা বলতে পারতো যে না, আমাদের কাছে এটা দিয়েন না, নির্বাচিত সরকার আসুক, তারপরে আপনি আপনি যে কারণটি বলছেন আব্দুল সালাম, এখানে কি আপনি এটাও মনে করেন আন্দোলন করার পরেই আসলে সব ধরনের দাবি প্রায় বেশিরভাগ দাবি আসলে মেনে নেওয়া হচ্ছে? এটাও একটি বড় কারণ যে আন্দোলন করলেই তো দাবি মেনে নিবে। না, এটা তো একটা দেউলিয়ার প্রমাণ দিবে। যেমন আওয়ামী লীগ দেশটাকে দেউলিয়া বানায় ফেলছিল, অ্যাবসলিউটলি একদম দেউলিয়া চলে গেছে। আজকেও যদি এই সরকার খালি এদিকেই যায় আর আমরাও যদি এর উপর চাপ দেওয়া খালি দাবি আদায়ের জন্য চেষ্টা করি, তাহলে তো রাষ্ট্র ব্যবস্থাটা যেটা ধ্বংস হয়ে গেছিল সেটা তো ভবিষ্যতে যে সরকার আসবে সেও তো চালাইতে পারবে না, তাই না? আজকে অর্থনীতিটা আজকে এই সরকার পারতেছে না কেন? কারণ এটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তার অতটুকু নাই, যে কারণে এটা একটা কারণ। আর একটা যে টোটাল সব রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো আগে ফ্যাসিবাদ ধ্বংস করে গেছে, সেগুলোর উপরে দাঁড়াই সে চলতে চাচ্ছে, সেও নতুন কিছু দিতে পারছে না, যেটা একটা পরিবর্তনের পরে তার 1000 মাইল স্পিডে চলা দরকার, সে জায়গায় 50 মাইল স্পিডে খোঁড়ায় চলতেছে। কাজে এই কারণে কোনো কিছু হচ্ছে না। পাশাপাশি আজকে আদার যে ষড়যন্ত্রগুলো আছে সেই ষড়যন্ত্রের বিষ মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি। এর জন্য যেটা বলছি যে এখন এই আরেকটা সেটা না পেরে আবার অনেকে তাদের সহযোগী যারা বা তাদের সমর্থক
কিছু একটা শ্রেণী দাঁড়ায় গেছে যারা মনে করে এটা তাদের সরকার, আমরা মনে করি এটা আমাদের সবার সরকার, জনগণের সরকার। কিন্তু না, তারা এই জন্যই তারা মনে করতেছে যে না, এই সরকারের সময়, আরে ভাই সময় নেন না, কিন্তু সময় নিলে বুঝতে হবে তো যে এই সময় আপনি এটা করতেছেন। জনগণ তো ভিজিবল কিছু দেখতেছে না, যেটা সেলিম ভাই বললো যে এই সরকার কেন আজকে ট্যাক্স বসাবে, কেন বসাবে? এই সরকার কেন আজকে যে বিদ্যুতের দাম আগে যে বাড়ায় গেল, যে সমস্ত কোম্পানি করে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বাংলাদেশের টাকা নিয়ে আজকে এশিয়ার মধ্যে বৃহৎ ধনীর মধ্যে নাম লেখাইলো, তাদের টাকা তাদের তো কাউকে ধরতেছে না। আজকে লোপাট করা যে বাহিনী আজকে সীমান্ত অতিক্রম করে গেল। আজকে দেখেন একটা ব্যবসায়ী যা ইন্ডিয়াতে ধরা খাইলো যে আমাদের এখানে কত হাজার কোটি টাকা সে মাইরা চলে গেছে, সে অ্যারেস্ট হওয়ার পরে সেক্ষেত্রে তাকে জামিন দিয়ে দিল। হাউকাম তাকে জামিন দেয় কীভাবে? তারা তো বাংলাদেশের কাছে হস্তান্তর করার কথা। এখন পর্যন্ত তো বাংলাদেশ গভর্নমেন্টেরও শুনলাম না যে তাকে বলা যে ওরা তাকে কীভাবে জামিন দিল, তাকে আমাদের কাছে ফেরত দেন, বা আমাদের টাকা যে সে নিয়ে গেছে তাহলে আপনাদের কাছে আসছে নাকি ফেরত দেন। অর্থাৎ দেখা যায় এরকম ভিজিবল কোনো কিছু তো সরকার করতেছে না। এই জন্য আমরা বলতেছি যে যতই যাচ্ছে সময়, তো আস্তে আস্তে মানুষের কিন্তু ভোগান্তিটা আরও বাড়তেছে। সেক্ষেত্রে আসলে আপনি কি মনে করছেন, এই যে এক ধরনের অভ্যুত্থানের সময়টাতে সরকারকে সাধারণ জনগণ যারা ছিল চূড়ান্ত ক্ষমতা দিয়েছিল, কিন্তু সেটা নিশ্চয়ই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, সেই ক্ষমতার কি খুব বেশি প্র্যাকটিস করা হচ্ছে? না, সেটা তো হচ্ছে না। তারা যদি মনে করে তাদের সময়টা অবধারিত, তাহলে তো হবে না। সময় তো চলে যাচ্ছে, তাই না? সময় প্রত্যেকে, আমাদের জীবন থেকেও সময় চলে গেছে। আমরা এক সময় ছাত্র ছিলাম, যুবক ছিলাম, এখনও তো অনেকে স্বাভাবিকভাবে মনে করতে যে সময় তো নাই। 6 মাস অলরেডি এই গভর্নমেন্টে চলে গেছে। আপনি যতই চান না আর কতদিন বাড়াতে পারবেন? বাড়াতে পারবেন না তো। এক সময় তো এই জনগণ এখন তার নিত্য মনে করেন সে ইসের বিরুদ্ধে, আগের ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ছাত্ররা সেই সময় তাদের কোটা নিয়ে আন্দোলন শুরু করলো, তার পরবর্তী যে বাড়াইলো, কিন্তু ফাইনালি যায় তো এক দফাতে আসলো, যেটা আমরা আগেই বলে রাজনৈতিক দলগুলো কিন্তু আমরা আগেই বলে আসছি, এক দফা। অর্থাৎ এই সরকার যাওয়া ছাড়া কোনো প্রবলেম সলভ হবে না। ফাইনালি তাদেরকে সে এক দফায় আসতে হয়েছে। তা এখনও যদি এই দাবি দেওয়াগুলো তো জনগণের, এই দাবি দেওয়াগুলো নিয়ে যদি তারা পজিটিভ কিছু করতে না পারে, মানে বারবার যখনই আন্দোলন হচ্ছে আমাদের এক দফার ভয় আসলে পেতে হয়। নুরুল হক নূর, এই যে আসলে আমরা বলছি অনেকভাবে দাবি দেওয়ার হিড়িক পড়েছে, কোন দাবি যৌক্তিক কোন দাবি অযৌক্তিক সেটি নিয়ে তো নিশ্চয়ই একটা প্রশ্ন আছে, কিন্তু সরকারের তো একটা জবাবদিহি থাকবে, সেই সাথে যারা আন্দোলন করছেন, যারা দাবি দেওয়া করছেন, তাদেরও নিশ্চয়ই একটু জবাবদিহিতা থাকতে হবে, নাকি আসলে কারো জবাবদিহিতা থাকবে না, শুধু দাদাগিরি থাকবে? এই প্রশ্ন রেখে আমি বিরতিতে যেতে চাই। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জিপি ইস্পাত নিবেদিত রাজকাহনে। নুরুল হক নূর, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, যারা আন্দোলন করবেন কিংবা যারা আন্দোলনের দাবি দেওয়া মানবেন, দুই পক্ষেরই আসলে এক ধরনের জবাবদিহিতার জায়গা থাকার কথা ছিল কিনা, সেই জবাবদিহিতার জায়গা আমরা দেখছি, নাকি আসলে কারো কারো শুধু দাদাগিরি দেখছি? এখন এই অভ্যুত্থানের পরে স্বাভাবিকভাবেই বিভিন্ন বিপ্লবের পরে বিভিন্ন বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি হয়, বিভিন্ন গ্রুপ পাওয়ার এক্সারসাইজ করতে চায়, সুবিধা নিতে চায়। তো বাংলাদেশে এখন আমি যেটা দেখতে পাচ্ছিলাম যে আসলে বিভিন্ন নামে বেনামে বিপ্লবী সংগঠন, যাদেরকে আমি 5ই আগস্টের পূর্বে কোনোদিন রাস্তায় দাঁড়াতে দেখিনি, এবং তারা কি করছে দেখেন, এই কিছুদিন আগে এনসিটিভি ভবনের সামনে গেল ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, এই পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী সম্প্রদায়ের লোকেরা, যে পাঠ্য বইয়ের একটা বিষয় নিয়ে সেখানে আপনার এই সার্বভৌমত্ব কি সুরক্ষা নাকি নামও মুখস্থ রাখিনি, এত মানে সংগঠন ডেইলি জন্ম নিচ্ছে বিপ্লবী সংগঠন নাম দিয়ে, যে তারা বিপ্লবের অংশীদার নাম দিয়ে এই নৃতাত্ত্বিক গোষ্ঠীর এই ছাত্রদের উপরে বা আন্দোলনকারীদের বর্বরোচিত ছাত্রলীগের হামলার মতো হামলা চালালো। তারপরে আবার এটা তো আপনার ওই আন্দোলনকারীদের ধরেন একটা অংশ, আবার পুলিশ মাঝখানে ইবতেদায়ী শিক্ষকদের, আমরা যদি এখন দাবি মেনে নিয়েছে, আমরা ধন্যবাদ জানাই, ভালো কাজ করেছে, কিন্তু এই কাজগুলো তো আর আগেও করা যেত। শিক্ষকদেরকে সেই আওয়ামী কায়দায় যেভাবে প্রেস ক্লাব থেকে পিটিয়ে লাঠিচার্জ করে উঠিয়ে দেওয়ার একটা চেষ্টা, কিংবা এই সর্বশেষ যেই ছাত্র যুবক তরুণদের নিয়ে মানুষ আশা দেখছে, তাদের সংগ্রামের কথা নিয়ে প্রশংসা করছে, যে তাদের এত স্যাক্রিফাইস ডেডিকেশন, যেটা গত 17 বছর রাজনৈতিক আন্দোলনে একটা প্রেক্ষাপট তৈরি করেছে, কিন্তু সফলতার দিকে যাওয়া যায় নাই। শেষ পর্যন্ত ছাত্রদের অকুতোভয় সাহসের কারণে এই সফলতা আমরা পেয়েছি। সেই ছাত্ররা দেখেন এই অভ্যুত্থানের পরপরই ঢাকা কলেজ, সিটি কলেজের ছাত্ররা মারামারি,
ঢাকায় পুরান ঢাকার কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ ঘোষণা দিয়ে আবার ওই আপনার মোল্লা মাহবুবুর রহমান কলেজ, যাত্রাবাড়ি, তারা মারামারি এবং কি অসহিষ্ণু মনোভাব। আর এক কলেজ ভাঙ্গে তার সাইনবোর্ড নিয়ে যাচ্ছে। তো এই যে শিক্ষার্থীরা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিছে, অভ্যুত্থানের জন্য এত স্যাক্রিফাইস করেছে, সেই শিক্ষার্থীদের এই অসহিষ্ণু হয়ে ওঠা, এইখানে একটা পাওয়ার এক্সারসাইজের বিষয় আছে। বিভিন্ন ছাত্র সংগঠন কি মনে করেন আসলে এখন বেশি পাওয়ার কারা অ্যাক্সেস করছে? না, এখন এটা একেবারে সুনির্দিষ্টভাবে বলতে গেলে প্রথাগত ছাত্র সংগঠন কিংবা প্রথাগত সংগঠনের বাইরেও এখন নতুন নতুন অনেক শক্তির আমরা মানে প্রকাশ দেখতে পাচ্ছি। তাদের শক্তিমত্তার জানান সেটা না, প্রকাশ দেখতে পাচ্ছি। যেমন কিছুদিন আগে একটা ঘটনা হলো, শহীদ মিনারে আমাদের এক নেতাকে এই আপনার একটা বক্তব্য দেওয়ার কারণে, সরকারের বিরুদ্ধে কেন সে বক্তব্য দিল এই কারণে হামলা করেছে এবং ছুরি দিয়ে তার কপালে যেটা বলে যে ছুরি মেরেছে। কারা? ওই আপনার এই চক্ষু হসপিটালে কয়েকজন এই আন্দোলনে আহত হয়েছিল, ছাত্র আন্দোলনেই তারা চিকিৎসা নিচ্ছে, তারা এসে ওখানে ছুরি মারলো। কেন? সরকারের বিরুদ্ধে কেন বক্তব্য নিয়েছে। এখন এই সরকার তো কোনো রাজনৈতিক দলের সরকার না যে রাজনৈতিক তাদের লাঠিয়াল বাহিনী আছে, তারা তাদের বিরুদ্ধে বক্তব্য দিলে প্রতিহত করবে। তাহলে ওই যে যারা এই হামলা করলো তারা কারা? পরে খোঁজ নিয়ে দেখা গেল যে এরা এই হামলায় আহত হয়েছে, একটা সিন্ডিকেট গড়ে তুলে ফায়দা নিচ্ছে। বিভিন্ন ব্যাংকে যাচ্ছে যে আমরা আহত, আমাদের এই সহযোগিতা প্রয়োজন, আমরা প্রোগ্রাম করবো, আমাদেরকে ফান্ড দেন। বিভিন্ন কোম্পানির কাছে যাচ্ছে এবং ওই হসপিটাল ওইখানে ওইটার একটা মানে আবাসিক স্থান বানিয়েছে। আর স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসা শেষ বাড়ি ফেরাতে পারছে না। মাঝখানে স্বাস্থ্য উপদেষ্টা নিজেই লাঞ্ছিত হয়েছেন, ব্রিটিশ হাই কমিশনার সহ ওদেরকে দেখতে গিয়েছিল। সবাই সবার মত শুধু নিজেদের স্বার্থ হাসিল করছে। এখন অনেক ক্ষেত্রে সেটা একটা শ্রেণীরও উত্থান হয়েছে এবং এটা সরকারের এবং আইন শৃঙ্খলা বাহিনীরও দুর্বলতা বা নাজুকতার একটা বাস্তব চিত্র যে আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত বিভিন্ন ঘটনার সাথে যারা জড়িত, এই অভ্যুত্থানের পরেও যদি আমি অভ্যুত্থানের স্পিডকে ব্যবহার করে, অভ্যুত্থানের নাম বিক্রি করে যদি আমি ক্রাইম করে বেড়াই, আমি যদি অপরাধ করে বেড়াই, তাহলে সেটা পুলিশ দেখবে না। পুলিশে তো ব্যবস্থা নেওয়া দরকার। এখন পুলিশ প্রশাসন তো তাদের মোরালিটি এত ডাউন হয়েছে, তারা কিন্তু এখন আসলে কোথাও কোনো শক্ত পদক্ষেপ নিতে পারছে না। আবার যে আন্দোলন দাবি দেওয়া নিয়ে আমরা কথা বলছি, সেটা কিন্তু আসলে এই আইন প্রশাসন যারা দেখছেন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের থেকে শুরু হয়েছিল। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমরা দেখেছি তারা আসলে কেউ কাজ করবেন না, কর্মবিরতির এক ধরনের ঘোষণা দিয়েছেন। অনেকেই মনে করছেন এই সমস্ত সমস্যার সমাধান নির্বাচনের মধ্য দিয়ে। আব্দুল সালাম, অন্তর্বর্তীকালীন সরকারের তো কাজ আসলে একটি রুটিন ওয়ার্ক করবেন এবং একটি সুষ্ঠু, একটি সবাই যাতে অংশগ্রহণ করতে পারেন সেরকম একটি নির্বাচন আমাদেরকে উপহার দিবেন। সেটি করতে পারছেন নাকি শুধু আন্দোলন সামলাতে হচ্ছে? না, আন্দোলন সামলানো, এটা যে যা হচ্ছে বাংলাদেশে এটাও সামলাইতে হবে, তাকে রুটিন ওয়ার্ক করতে হবে। কিন্তু বিষয়টা হলো যে কথাটা আমরা বলতেছি যে তার মূল কাজের দিকে সে না থেকে সে সাইডের দিকে বেশি যাচ্ছে, যেটা তার কাজ না। অর্থাৎ তার কাজই, যেটা সেলিম ভাই যেটা পরিষ্কার বলছে, যেটা শর্ট ওয়েতে বললে যে একটা ফ্যাসিবাদ জোর করে ক্ষমতায় ছিল, নির্বাচনে কোনো ব্যবস্থা ছিল না, নির্বাচনে সরকার যাওয়ার কোনো সুযোগ ছিল না। আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন করেছি এবং চূড়ান্ত পর্যায়ে অভ্যুত্থান হয়েছে সেই নির্বাচনী ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য, মানুষের অধিকারটা ভোট প্রয়োগের মাধ্যমে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য। এটাই ছিল, সেটাই দায়িত্ব হলো এই সরকারের। কিন্তু এই সরকার সেটা না করে ওদের হোল রাষ্ট্রকে মনে করে উনি মানে চিনির বহরে বসায় দেবে, যেটা কোনোভাবেই সম্ভব না। বারবার আমরা বলছি সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সংস্কার চলবে, নির্বাচনের প্রসেসও চলবে, নির্বাচন হয়ে যাবে, নির্বাচনের পরেও সংস্কার চলবে। এমন না যে সব সংস্কার করে দিয়ে সেটা হবে। আর কথায় কথায় খালি রাজনীতিবিদদেরকে দোষারোপ করা, যেটা আমরা তো দেখছি যে গত ফ্যাসিস্ট সরকারও এর আগে করছে, এটা এর আগেও হয়েছে। সেটাকে না করে বরঞ্চ নির্বাচন, যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, আন্দোলনকারী যে সমস্ত শক্তিগুলো আছে, তাদেরকে নিয়ে বারবার আমরা বলতেছি যে প্রত্যেকটা সিদ্ধান্তের ব্যাপারে, আলোচনার ব্যাপারে, পদক্ষেপের ব্যাপারে সবাইকে শেয়ার করা, অর্থাৎ তারা যাতে সবাইকে শেয়ার করতে পারে, আলোচনার টেবিলে বসা। এবং সেখানে বসে এখনো বলবো যে যত দ্রুত রোড ম্যাপ তারা কেন দিচ্ছেন আমরা এটা জানি না। আব্দুল সালাম, আমি একটু এই জায়গাটাতে জানতে চাই, আসলে আপনারা এখন আলোচনা টেবিলে বসার কথা বলছেন, এখন আপনারা অনেক ধরনের সমস্যাই দেখতে পাচ্ছেন, এই 4-5 মাসে দেখতে পাননি? না, আমরা তো বিগিনিং থেকে বলতেছি, যখন এই যে 2টা উপদেষ্টা হঠাৎ করে কোত্থেকে দিয়ে দিল, সেই সময় আমরা বলছি যে এটা আপনি কেন করলেন,
কেন করলেন? আপনি যে দুইটা নিলেন এটা জাতির কাছে ক্রাইটেরিয়া বলেন যে কি কারণে নিছেন, কি এক্সপার্ট তারা, কি এমন মানে পরিবর্তনটা এনে দিবে। কাজে যে কোনো একটা সিদ্ধান্ত আপনি নেবেন, এই সিদ্ধান্ত আমরা তো বলি এই সরকার আমরা আনছি, তো আমরা পার্ট। আমি সরকারে না যেতে পারি, সেই সময় হয়তো জাতীয় সরকার হয়নি, রাজনৈতিক দলগুলো সরকার গঠন করেনি, কিন্তু সবাই তো এই সরকারকে সমর্থন দিয়েছে। তাই কাজে যেহেতু সমর্থন দিছে, তখন আপনারও উচিত যে কোনো মেজর সিদ্ধান্তের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে পার্ট করা, তাদের সাথে পরামর্শ নেওয়া, এবং পরামর্শ নিয়ে যদি আপনি দেশটা চালান। আজকে এখনও যখন আপনি পূজা আসলো, তখন আপনি রাজনৈতিক দলগুলোকে ডাকলেন যেটাকে কীভাবে নির্বিঘ্নে করা যায়। তো ঠিক তেমনি প্রত্যেককেই ডাকেন, প্রত্যেকটাই ঠিক করেন। আপনি হঠাৎ করে আপনি ভ্যাট বাড়ায় দিলেন, ট্যাক্স বাড়ায় দিলেন, কি কারণে, কার সাথে আলোচনা করছেন? সংলাপের আসলে যেই অতীত ইতিহাস আমাদের সামনে আছে সেটি আসলে এখনো আমরা দেখতে পাচ্ছি খুব একটা কার্যকর আসলে কোনো কিছুই হচ্ছে না না। না, সংলাপই তো হয় না। ওই যেটা আমরা তো শুনছি, রাজনৈতিক দলগুলোরে ডাকলো, কি আছে কিভাবে হবে, 10 মিনিট বলে শেষ। সংলাপকে পিলো পাসিং বলেও আখ্যা দিচ্ছেন। এটা সংলাপ না, এটা সংলাপ না। অর্থাৎ মূল এজেন্ডাটাও যেটা আমরা এইভাবে চাচ্ছি, আপনারা কিভাবে চাচ্ছেন, আমরা একটা কনক্লুশনে আসি, কিভাবে আমরা যাব। এই 1 মাস বলি, 2 মাস বলি, 6 মাস বলি, আপনি 2 বছর থাকতে চান, কিভাবে থাকবেন? সেই আলোচনায় আমরা বসতে পারছি না। কেন পারছি না? মুজাহিদুল ইসলাম সেলিম, রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার, ছাত্রনেতা, সবার মাঝে সব বিষয় নিয়ে এক ধরনের দূরত্ব বাড়ছে। যেই দাবি দেওয়ার হিরিকের কথা আমি বলছি, কিংবা 7 কলেজে যে সংঘাত সংঘর্ষ আমরা দেখেছি, সেখানে আপনি নিশ্চয়ই জানেন যে কোনো একজন ছাত্রনেতা তিনি বলেছেন মব হলে রাজনৈতিক নেতা, যারা রাজনৈতিক দলগুলো যারা আছে, যারা নেতা আছেন, তারা কোনো সহায়তা করেন না, তারা সামনে আসেন না। সেই সাহস কি তাদের নেই? না, থাকবে কেন? মব যাকে বলা হচ্ছে, আমার রিক্সা ভ্যান শ্রমিক, তাদেরকে রিক্সায় রাস্তায় চলতে দেওয়া হবে না। আমাদের গার্মেন্টসের শ্রমিক 6 মাস ধরে বেতন পায় না, তারা যদি রাস্তায় নামে, তো এটাকে মব বলে তিরস্কার করব হাসিনার মতো, হাসিনা সরকারের মতো? নাকি আমি একটা দায়িত্বশীল সরকার হিসেবে এই জনগণ, নায়কের ইচ্ছা, জনগণ হলো নায়ক, তার ইচ্ছাটাকে আরও অগ্রসর করার জন্য সহায়তা করব। তাদেরকে বোতল নিয়ে, স্নিগ্ধর মতো বোতল নিয়ে, ভাই পানি খাবেন, খান, এইটা করা উচিত। আমি তো এইটা মনে করি। কারণ উই আর গোয়িং টুয়ার্ডস ডেমোক্রেসি। অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেমোক্রেসি? যে আমার চিন্তার বাইরেও আমাকে ক্রিটিসাইজ করার সমস্ত সুযোগ দিতে হবে। ভুলে যান না, প্রথম দিকে একটা খুবই ইম্পর্ট্যান্ট উক্তি করেছিলেন ইউনূস সাহেব। তিনি বলেছিলেন, আমাদের বিরুদ্ধে আপনারা যত ইচ্ছা সমালোচনা করেন, এটা আমাদেরকে শক্তিশালী করবে। সেই কথা উনি ভুলে গেছেন। এখন এই কথার বদলে উনি পুলিশ বাহিনী লেলিয়ে দেওয়া হচ্ছে কিনা, ওনার নির্দেশে হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু ওনাকে তো দায় নিতে হবে, কেননা গভর্নমেন্টটাকে তো লিড করছেন তিনি। এবং হোল কনসেপ্টের জায়গাটার প্রবলেম হয়ে গেছে এই জায়গায়, যে জনগণ যে ইতিহাস তৈরি করে সেই কথাটা আমরা ভুলে যাচ্ছি। এবং ভুলে যেয়ে কে বেটার ন্যারেটিভ দিতে পারলো, কে উপযুক্ত সময়ে বলটাকে পা দিয়ে টাচ করে গোলে ঢুকাইতে পারলো, আর 16 বছর ধরে যারা হোল খেলাটাকে তৈরি করে ফেললো, একটা সিচুয়েশন তৈরি করলো, কোটা নিয়ে ইট ওয়াজ দ্য স্পার্ক। জি, কিন্তু মুজাহিদুল ইসলাম সেলিম, এটাও তো সত্যি আসলে, ঠিক যিনি গোলটি দিয়েছেন তাকেই ইতিহাস বেশি মনে রাখে। আমি তো বললাম না, এইটাই তো আমাদের দোষ। আমাদের রাজনীতির একটা বড় ত্রুটি হলো সুপ্রিমো কালচার। একটা সুপ্রিমো থাকতে হবে, কালেকটিভ লিডারশিপ, এটা আমরা এখনো আমাদের ডেমোক্রেসি আনে নাই। কালেকটিভ লিডারশিপ মানে কি? কালেকটিভ উইজডম, যৌথ প্রজ্ঞা। আমার প্রজ্ঞা, সালাম সাহেবের প্রজ্ঞা, নূরের প্রজ্ঞা, সকলের প্রজ্ঞা একত্রিত করলে পরে জাতি এটা সম্পদ হয়ে যায়। সেকেন্ড কথা হলো ইউনিটি অ্যান্ড ইউনিফর্মিটি এক জিনিস না। ইউনিফর্মিটি মানে এক ছাঁচে সবাই হাত তুলে সমর্থন করতে হবে। নো, ইট ইজ ইম্পসিবল। একটা শ্রেণী বিভক্ত সমাজে এটা সম্ভব না। আপনি একটা কথা উক্তি বললেন যে সবাই যার যার স্বার্থের পেছনে দৌড়াচ্ছে, দৌড়াবেই তো। শ্রেণী বিভক্ত সমাজে এবং রাজনীতিতে একটা কথা আছে, রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ। ইট ইজ দ্য কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমিক্স। সুতরাং ইকোনমিক ক্লাসগুলি
তারা একভাবে রিয়াক্ট করবে, এক ক্লাস একভাবে করবে, আরেক ক্লাস আরেকভাবে, মতপার্থক্য থাকবে। মতপার্থক্য। জি, সেটি সেটা স্বাভাবিক। নিরসন কিভাবে হবে? সেই কোশ্চেন আলোচনায় হলো আমরা এটা। পৌঁছাতে কি পারছি, সেটাই তো বড় প্রশ্ন। দাবি দেওয়ার না, পেছনে আবার তৃতীয় কোনো শক্তি ঢুকে পড়ছে কিনা, অবশ্যই, অবশ্যই, একটি বড় সেখানেই প্রশ্ন বিপদ। এখন দাঁড়িয়েছে। আমরা ঠিক এই আজকে- জায়গাটিতেই আসতে চাই। আচ্ছা, মহিদুল এই ইসলাম পয়েন্টে সেলিম জি, বলুন। যে বিরতির সময় হয়েছে, রাজকাহন থেকে জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। নুরুল হক নূর, দূরত্ব বাড়ছে সবার মাঝে, সেটি অনেকটাই দৃশ্যমান হয়ে উঠছে, স্পষ্ট হয়ে উঠছে। সেই সুযোগে যে এই ধরনের দাবি দেওয়ার আন্দোলন আমরা দেখতে পাচ্ছি, সেই আন্দোলনের পেছনেও তৃতীয় কোনো শক্তি আসলে ঢুকে পড়ছে কিনা, সেই আশঙ্কাও তো এখন প্রকট হচ্ছে। এখন দেখেন, আওয়ামী লীগ আমলে আমরা যখন গণতন্ত্র ভোটের দাবিতে কিংবা ক্যাম্পাসের যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলন করতাম, তখন ছাত্রলীগ বলতো এর মধ্যে শিবির ঢুকে পড়েছে। আর জাতীয় পর্যায়ের আন্দোলনকে আওয়ামী লীগ সবসময় এটা জামাত বিএনপির অগ্নিসংযোগ, নাশকতা এই সমস্ত বলে ট্যাগ দিত। তো এখন এই অভ্যুত্থানের পরের 5 মাসের সরকার এসে এখন আমরা যদি আবার সেই আওয়ামী লীগের মতো ট্যাগিং প্রবণতায় যাই, তাহলে পরিবর্তনটা কোথায় হলো? মানুষের দাবি দেওয়ার বিষয় আছে, যেগুলো সরকার দেখবে, কিন্তু সরকারের আমার যেটা মনে হচ্ছে যে এই সময়ের 5 মাসে সরকারের যেই সমস্ত বিষয়ে মনোযোগ দেওয়া দরকার ছিল, যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল, সেটার চেয়ে তারা অন্য দিকে ফোকাস থাকায় এই সংকটটা বাড়ছে। যেমন অভ্যুত্থানের সরকারের প্রথম এবং প্রধানতম কাজ হওয়া উচিত ছিল এই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের উপযুক্ত চিকিৎসা দেশে না হলে দেশের বাইরে পাঠানো। এখনও চিকিৎসা নিয়ে মানুষের ক্ষোভ আছে, প্রেস ক্লাবে দাঁড়ায় কথা বলে, এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানিয়ে ক্ষতিপূরণ দেওয়া। দ্বিতীয় কাজ হওয়া উচিত ছিল এই গণ অভ্যুত্থানের, এটা একই সাথে যে যারা এই ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, অস্ত্র নিয়ে, লাঠিসোঁটা নিয়ে, হকি স্টিক নিয়ে রাজপথে শোডাউন দিয়েছে, এরা যারা পত্র পত্রিকা ধারাবাহিকভাবে নিউজ হয়েছে, চিহ্নিত, এদেরকে খুঁজে বের করে গ্রেপ্তার করা। কিন্তু দুঃখজনক আমরা দেখলাম যে এই সরকারের আমলেই এই গণহত্যার মাস্টার মাইন্ড বলে যারা পরিচিত, আসাদুজ্জামান খান কামাল থেকে ওবায়দুল কাদের, শেখ হাসিনা তো আগেই পালিয়েছেন, পরবর্তী স্টেজেও শেখ হাসিনা, ওবায়দুল কাদের, মোহাম্মদ আরাফাত, হাসান মাহমুদরা নির্বিঘ্নে দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা জানতে চাই, জবাব চাই যে তাদেরকে কত টাকার বিনিময়ে সরকারের উপদেষ্টারা পালিয়ে যেতে সহযোগিতা করেছে। সরকার উপদেষ্টারা আইন শৃঙ্খলা বাহিনী আন্দোলন হয় না কেন? আপনারা এই ধরনের যৌক্তিক বিষয় নিয়ে আন্দোলন করেন না রাইট। কেন? আমরা রাজনৈতিক দল শোনেন, এখন বিএনপি, আপনার সিপিবি, আমরা রাজনৈতিক দলগুলো তো আন্দোলন শুরু করিনি। আমরা যদি আন্দোলনে নামতাম সরকার তো খেই হারিয়ে ফেলতো। তো আমরা সবাই যেটা বলছিলাম যে সরকার, ইন্টারিম সরকার, আমরা সহযোগিতা করে তাদেরকে দিয়ে যতটুকু যৌক্তিক সংস্কার দ্রুত সময়ের মধ্যে করা যায় সেটা করে একটা ইলেকশনের দিকে নিয়ে যেতে চাই। কিন্তু সরকারের এই গত 5 মাসে এই যে তারা একটা প্রতিবেদন দিয়েছে, 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে গত 16 বছরে। এই পাচারকারী ধরেন বড় পাচারকারী এসালম, বসুন্ধরা, এই নাবিল গ্রুপ, কয়েকজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে। এসালম দেশ থেকে ভেগেছে, বসুন্ধরা, নাবিল গ্রুপ, রূপায়ণ, এই আরো যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের কয়জনকে অ্যারেস্ট করেছে। সেই দাবি দেওয়াগুলোর ফাঁকে আসলে অন্যান্য যে দাবি দেওয়া আছে সেটির হিড়িক বেশি পড়ছে কিনা, সেক্ষেত্রে আসলে যে সংস্কার আমরা চাইছি সেখান থেকেও আমরা দূরে সরে যাচ্ছি কি আব্দুল সালাম? না, কথাটা হলো যে পরিষ্কার, আবারও ঘুরে ফিরে ওইটাই আসতে চাই যে এই সরকারটা আসছে একটা নির্বাচন করার জন্য, আর নির্বাচনটা যাতে নিরপেক্ষ হতে পারে, কালো টাকার মালিকরা যাতে নির্বাচনকে প্রভাবান্বিত করতে না পারে। বিগত ফ্যাসিবাদের আমলে ব্যবসায়ীদের পার্লামেন্ট হয়েছিল, সেই রকম পার্লামেন্ট যাতে না হয়, এইগুলোকে নিশ্চিত করার দায়িত্বই এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের। কাজে তাকে সেদিকে দৃষ্টি দেওয়া উচিত। সহযোগিতা কি রাজনৈতিক দল হিসেবে আপনারা না, আমরা তো করতেছি 100। আমরা যে আপনি একটু আগে বললেন ওই যে নূরকে, যে আপনারা আন্দোলন করেন না কেন, অর্থাৎ আমরা আন্দোলন না, আমরা যদি খালি একদিন বলি যে না এই সরকারের সাথে, তাহলে এই সরকার কোথায় যাবে? কাজে আমরা তো আন্দোলনে যেতে চাচ্ছি না, আমরা তো চাই এই সরকার সাকসেস হোক, এবং সাকসেসটা তার ওইখানেই, ওই যেটা প্রথমে বলছি, যদি একটা সে সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন করে তার পাওয়ারটা দিয়ে যেতে পারে, ওইটাই তার সার্থকতা। সে এখানে বাংলাদেশে এমন কোনো আহামরি পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না সে, যতই সেই করুক, কারণ এখানে ওই অবস্থাটাই নাই। কাকে দিয়ে করবে? সেই মেশিনারিজও নাই, সেই লোকবলও তার নাই, কেউ তাকে
সাহায্য করবে না, কারণ ওই ফ্যাসিবাদের কাজের উপরে ভর করে যদি তিনি ভালো সংস্কার করতে চান, ওরা তাকে কোনোভাবেই সেটাকে অ্যালাউ করবে না, বরঞ্চ সে যাতে ব্যর্থ হয় সেজন্য আমরা তো দেখছি সচিবালয়ে কীভাবে আনসাররা ঢুকে পড়ছে, কীভাবে ছাত্ররা ঢুকে পড়ছে, কীভাবে আজকে এখানে এত ভালো পূজা হওয়ার পর আমরা দেখছি যে ভারত থেকে কীভাবে বলা হচ্ছে যে হিন্দুদেরকে রক্তের স্রোত বয়ে যাচ্ছে, আজকে বিভিন্ন সময় বিভিন্ন হুমকি ধমকি আমরা দেখছি। কাজে এগুলোর জন্য যেটা পরিষ্কার যে কারণ আমাদের একটা দায় আছে, আমরা সরকারে নাই, কিন্তু তারপরে এই সরকারটা যাতে সফল হয় সেটার জন্য কিন্তু আমরা সেই দায়টা নিজের কাঁধে নিয়েই কিন্তু আমরা চাচ্ছি যে এই সরকারটা যাতে ব্যর্থ না হয়। আপনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলো নাই বলে দিলেই আসলে এই সরকার নাই হয়ে যাবে। মুজাহিদুল ইসলাম সেলিম, সেই সাহস কিংবা সেই পরিমাণ শক্তি হয়তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আছে, কিন্তু এটিও তো বুঝতে হবে একটি বিনা ভোটে সরকার থেকে অন্য আরেকটি ভোটবিহীন সরকারের কাছে নিজেদেরকে বা দেশকে সঁপে দেওয়ার তো আসলে কোনো অর্থ নেই। সেখান থেকে বেরিয়ে আসবো কিভাবে? না, এটা তো সিম্পল ব্যাপার। উই মাস্ট গো ফর এ অবাধ নিরপেক্ষ নির্বাচন। কেননা সংবিধানে আছে প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ। জনগণ তার এই মালিকানা প্রয়োগ করে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিদের ভোট দেওয়ার প্রক্রিয়ায়। দ্বিতীয়ত আমি বলেছি ইউনিটি অ্যান্ড ইউনিফর্মিটি এক জিনিস নয়। আমরা কি সবাইকে বলবো যে এই নীতি ছাড়া আর একটা শব্দ উচ্চারণ করতে পারবে না? আমি ইউনূস সাহেবের পক্ষে, উনি বলছিলেন যত ইচ্ছা আমার সমালোচনা করেন, এটা গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং এই সরকারি ব্যবস্থাকে শক্তিশালী করবে। আমাদের একটা বড় হিসাব রাখতে হবে। অনেকগুলো প্রসঙ্গ এখানে এসেছে, রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করেছে, কে বলল? আমি বলবো আপনাকে, আমি প্রত্যক্ষদর্শী। প্রথম যে আলোচনা হয় এক একটা রাজনৈতিক দলের সঙ্গে আধা ঘন্টা আলোচনা, আধা ঘন্টায় দেশের মৌলিক বিষয়গুলো কোনোদিন আলোচনা। এত দাবি দেওয়ার মাঝে আপনারা এই দাবি করেননি কেন আপনাদের সাথে বেশি সময় বসবার? অবশ্যই করেছি, এবং তারা বললো যে আমরা দুইজনকে আলাদা করে ডেপুট করেছি, এই দুজন আর এরপরে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করে নাই। আমরা বলেছি ফর্মাল ডিসকাশন কেন হবে, ইনফর্মাল ডিসকাশন করেন, অনানুষ্ঠানিক আলোচনা করেন। আগে করে আমরা এইভাবে রাজনীতি করে এসেছি। একটা কথা এখানে আসছে যে আগে কেন এই দাবি দেওয়া, আপনি বললেন আগে কেন এই দাবি দেওয়াগুলো, অবশ্যই আগে দেওয়া হয়েছে, খবর রাখতেন না। আমাদের মিডিয়া খুবই ওরিয়েন্টেড, কেননা এখানে সাংবাদিকতার স্বাধীনতা নেই। এখন তো আছে, এখন তো অন্তর্বর্তী সরকার বলেছে এখনো নাই, এখনো নাই। আপনি স্বীকার করবেন কিনা জানি না, এখনো নাই। এখন হলো সেলফ ইম্পোজড সেন্সরশিপ হয়ে যায় যে এইটা করলে পরে এই সুবিধা হবে, এটা করলে পরে এই সুবিধা হবে, নানাভাবে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। তুলনামূলকভাবে কতগুলো সুযোগ, সাহসের সঙ্গে তো বলতে হবে গো ব্যাক টু দ্য হিস্ট্রি। 16 বছর আগে কোথায় কোথায় আন্দোলন হয়েছে এগুলো তো আপনাকে না জেনে কমেন্ট করা যৌক্তিক দাবির সাথে নিশ্চয়ই আমরা সবাই একমত। একটা মৌলিক কথা আমি বলতেছি, হোয়াট ইজ যৌক্তিক দাবি? একটা শ্রেণী বিভক্ত সমাজে কোন দাবি কারো কাছে যৌক্তিক, কারো কাছে অযৌক্তিক, কিন্তু এই তর্ক মীমাংসা হবে কিভাবে? গণতন্ত্রের নিয়ম হলো এইটা মীমাংসা হবে জনগণের ম্যান্ডেট দ্বারা, এবং সেজন্য নিশ্চয়ই একটা নির্বাচন, এবং এই গভর্নমেন্টের দায়িত্ব, ইট শুড নট গো বিয়ন্ড ইটস ম্যান্ডেট। জি, অসংখ্য ধন্যবাদ মুজাহিদুল ইসলাম সেলিম, আব্দুল সালাম এবং নুরুল হক নূর আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিদায় নিচ্ছি। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।